না। আমরা হারা জিতা নিয়ে প্রশ্ন করি না। তুমি আমাকে হারাবে বা জিতাবে তোমার হাতে নাই। ভাঙড়ের জনগণ ঠিক করবে কে হারবে কে জিতবে। আর শেষে আমার ধর্মীয় বিশ্বাস, আমার নসিব, আমার কপালে, আমার ভাগ্যে যেটা লেখা আছে, কারো পূর্বপুরুষের ক্ষমতা নাই সেটা আমার কপাল থেকে কেড়ে নেওয়ার। সুতরাং তুমি আমাকে হারাবার স্বপ্ন দেখাও বা আমাকে জেতাবার স্বপ্ন দেখাও, তুমি যাই করো না কেন, আগামী দিনে নওশাদ সিদ্দিকী জল জমি জঙ্গলের অধিকার কেড়ে ছাড়বে তোমাদের হাত থেকে, আদিবাসীদের হাতে তুলে দেবে। আগামী দিনে নওশাদ সিদ্দিকী ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট ফেক এসটি এসসি সার্টিফিকেটের বাতিল করিয়ে ছাড়বে। তাই তুমি আমাকে হারাও বা জেতার স্বপ্ন দেখাও। আগামী দিনে নওশাদ সিদ্দিকী আইএসএফ মিলে আপনার ওই নিউ টাউনের ছাপনা মসজিদের জায়গাটা যেভাবে কেড়ে রেখে নিতে চাইছে হিটকো, সেটা ফিরিয়ে নিয়ে এসে মসজিদ কমিটির হাতে তুলে দেবে। সেটা নওশাদ সিদ্দিকীর বিধায়ক সিট থাকলো আর তা না থাকলো কোনো যাই আসে না। তা আবার জানিয়ে দিতে চাই, যে নিরহ মানুষগুলোকে খুনের আসামি বানিয়েছে ওই মানুষগুলোকে জেল থেকে মুক্ত করে মালা পরিয়ে ওদের বাড়িতে নওশাদ সিদ্দিকী পৌঁছে দেবে। এটা রেকর্ড করে রাখুন। তাতে আমার সিএমএলএ সিট থাকুক আর নাই থাকুক আমার প্রয়োজন নাই। আগামী দিনে ওই ক্যামাক স্ট্রিটের ওয়াকফ সম্পত্তি উদ্ধার করে ওয়াকফ বোর্ডের হাতে তুলে দেওয়া হবে। ফিরহাদ হাকিম ওয়াকফ চোর, যে ওয়াকফ সম্পত্তি দখল করেছে উদ্ধার করে ওয়াকফ বোর্ডের হাতে তুলে দেওয়া হবে। তাতে নওশাদ সিদ্দিকী এমএলএ থাকুক আর নাই থাকুক, এই লড়াই নওশাদ সিদ্দিকী চালিয়ে যাবে। ওরা ভাবছে আমাকে ওদের সাথে কম্প্রোমাইজ করতে হবে। রাখ তোর কম্প্রোমাইজ, ওরা তো এই জন্য করছে। কেন আমাকে বলছে বুঝতে পারছেন না? ওরা বলবে সিটটা ছেড়ে দিচ্ছি। বুঝতে পারছো কি বলছি? ও আমি ভাই হবে না, দানে আমি চলবো না। ভালো লাগলে ভোট দেবেন, না লাগলে দেবেন না, আমি বারবার কেন বলি। কিন্তু আমার লড়াইটা কোথায় বুঝতে হবে, আইএসএফ এর লড়াইটা কোথায় বুঝতে হবে। আগামী দিনে লড়াইটা কোন জায়গায় দাঁড়াচ্ছে বুঝতে হবে। যতদিন না পর্যন্ত শিকারী মোরা পরিবার নাই পাচ্ছে, আমরা লড়াই চালিয়ে যাব। তাতে নওশাদ সিদ্দিকী এমএলএ এমপি পঞ্চায়েতের মেম্বার হোক না হোক সেটা দেখবার প্রয়োজন নাই। আমাদের বাড়ির মেয়ে কলকাতার হসপিটালের ডক্টর, আরজিকর হসপিটালের ডক্টর তিলোত্তমা যতদিন না বিচার পাচ্ছে এই লড়াই চালিয়ে যাব। কেন রাগ আমাদের উপরে? আমরা কি করেছি? একটা এমন কোন শব্দ বলতে পারবে যে শব্দের জন্য এলাকায় অশান্তি হবে? বলতে পারবে কেউ? একটা এমন শব্দ পাবে না। হ্যাঁ, আমরা একটু নটোরিয়াস ক্রিমিনাল বলি। এইটাতে অনেকের রাগ হয়ে যায়। আরে আমার গল্প, আমি আমার কথা বলেছি নাকি? নটোরিয়াস ক্রিমিনাল কি আমি আমার নাম আমি নিজে থেকে বলেছি? কে বলেছে? ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন, কলকাতা হাইকোর্ট কে বলেছে এই যেগুলো আছে এই বলে উল্লেখ করে দিয়েছে এরা হচ্ছে নটোরিয়াস ক্রিমিনাল, কুখ্যাত দুষ্কৃতী। কুখ্যাত দুষ্কৃতী কিনা আবার কি বাংলাটা বলে দিই, কুখ্যাত কুখ্যাত ইংলিশে নটোরিয়াস ক্রিমিনাল, ইংলিশে নটোরিয়াস ক্রিমিনাল। এটা বলি বলে অনেকের আবার বুকে ব্যথা করে। আমি যদি ভুল বলি তুমি যাও না, তুমি তোমার লোককে আবার কেন শিকায়ত করছো যে আমাকে এইরকম ভাবে বলে? তোমাদের রাগ হয় না? বুঝতে পারছেন? আমাকে এতজন মিথ্যাচার করে, আমি কোনোদিন বলেছি ভাই তোমরা উত্তর দাও? বড় তো তোমাদের কি বলি, তোমরা উত্তর দেবে না, তোমরা কাজে লেগে থাকো, যে যার কাজ। উত্তর তো জনগণ দেবে, তোমাকে বলিয়ে উত্তর দিতে হবে কেন? আর একটা কথা, যদি আপনাকে যদি অন্যায় ভাবে নটোরিয়াস ক্রিমিনাল বলে, উঠে চলে যান। আপনার মানহানি হচ্ছে, সম্মানহানি হচ্ছে। তো আপনার সম্মানহানি করছে এই মর্মে আপনি কোর্টে চলে যান, কোর্টে গিয়ে একটা মানহানির মামলা করে দেন, কাজ শেষ হয়ে যাবে। সেটা করছে না কেন? কোর্টে গেলে আইন মুখ ফুলিয়ে যাবে, আইনের চড় খেয়ে মুখ ফুলিয়ে বাড়ি আসবে। বন্ধুগণ, আমি আপনাদের কাছে অনুরোধ করব, সব মাথা থেকে সরিয়ে দিন। লক্ষ্য একটাই, মানুষের পাশে থাকতে হবে আমাদের। মানুষ আজকে বিভ্রান্ত, মানুষ আজকে চিন্তিত, মানুষকে আজকে আমাকে পরিষেবা দিতে হবে, এই লক্ষ্য আমাদের মাথায় আনতে হবে। এটা মাথায় থাকবে তো? সব মাথা থেকে সরিয়ে দিন।
কে জিতবে কে হারবে দেখার দরকার নেই আমার। একটা মানুষ অসুস্থ, রক্তের প্রয়োজন হয়েছে, ও আমাকে ভোট দেবে কি দেবে না আপনি অঙ্ক কষতে যাবেন না। ও তৃণমূলের অ্যাক্টিভ কর্মী, আপনি অঙ্ক কষবেন না। ওরা গত নির্বাচনে আমাদের বুথ দখল করে আমাদেরকে ভোট দিতে দেয়নি, এ অঙ্ক আপনি কষতে যাবেন না। ওর রক্তের প্রয়োজন হয়েছে, অ্যারেঞ্জমেন্ট করে দিন, না হলে আপনি নিজে গিয়ে বেডে ওর রক্তের ব্যবস্থা করে দেন। এটা আপনাকে দায়িত্ব নিতে হবে। স্কুলে বাচ্চাগুলো যাচ্ছে, টিচার নাই, স্কুলে কিভাবে টিচার আসবে তার জন্য ঐক্যবদ্ধ হন। স্কুলে ডাস্টার নাই, চক নাই, টেবিল নাই, চেয়ার নাই, এগুলো কিভাবে আসবে তার জন্য প্রস্তুতি নিতে হবে আপনাকে আমাকে। এটা আপনি যদি এই প্রস্তুতি না নিই, সমাজ ধ্বংস হয়ে যাবে। আপনার বাড়ির পাশে একজন অসুস্থ ব্যক্তি চিকিৎসা পরিষেবা কিভাবে পাবে, সরকারি চিকিৎসা পরিষেবা কিভাবে পাবে, তার ব্যবস্থা আপনাকে করে দিতে হবে। আপনি একবারের জন্য ভাববেন না ও বেটা পঞ্চায়েত নির্বাচনে আমাদের প্রার্থীকে দাঁড়াতে দেয়নি, এখন বেটা অসুস্থ পড়েছে, এবার জব্দ হোক। রাগ সবারই হয়, হিউম্যান বিং আমরা, মানুষ আমরা, আমাদের রাগ আছে, আবেগ আছে, রাগ আছে। কিন্তু আমি অনুরোধ করব, রাগ আর আবেগকে কন্ট্রোল করতে হবে। কিচ্ছু করার নেই। প্রতিটা ক্ষেত্রে এরা এরা এদের রাজনীতি, নোংরা রাজনীতি করার জন্য সমাজকে কুলসিত করার চেষ্টা করছে। আমাদের উচিত হবে, আমাদের লক্ষ্য রাখতে হবে যে আমরা আমাদের সর্বোচ্চ দিয়ে সমাজ ব্যবস্থাকে গঠন করব। ক্ষমতায় কি আসলো, ক্ষমতায় কে গেল, সেটা বড় কথা নয়। আমরা কার হাতে দায়িত্ব তুলে দিচ্ছি, সে কতটা সমাজের জন্য কাজ করবে, মানুষের জন্য কাজ করবে, সেটাই আমাদের বিবেচনা করা সব থেকে বড় বিষয়। তাই বন্ধুগণ, আপনাকে আমাকে ভাবতে হবে, আপনার বাড়ির শিশুটার শিক্ষা ব্যবস্থা নিয়ে কে আওয়াজ তুলছে, স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে কে আওয়াজ তুলছে। গণপরিবহন আজ ধ্বংসের মুখে, সরকারি বাস আজকে খুঁজে পাওয়া যাচ্ছে না, বেসরকারি বাসের রমরমা, ফলে যে যার মতো ভাড়া বাড়িয়ে দিল, আপনাকে আমাকে ওই বেশি ভাড়া দিয়ে বাসে চড়তে হচ্ছে। কিন্তু ওই জায়গায় যদি সরকারি বাস অ্যাভেলেবেল থাকতো, সরকারি নীতি অনুযায়ী ভাড়া কেটে আপনি যাতায়াত করতে পারতেন, আপনার সাশ্রয় হতো, আপনার দুটো পয়সা বাঁচতো। আজকে যে সরকার চলছে, সরকারের নামে সার্কাস চালাচ্ছে এরা, এরা মানুষকে শোষণ করছে। লক্ষ্মীর ভান্ডার ধরানোর নামে, লক্ষ্মীর ভান্ডার দিলেও বকলমে এক একটা পরিবার থেকে মাস গেলে 15-20 হাজার টাকা ঘুরিয়ে ফিরিয়ে শোষণ করে নিচ্ছে। তাই আপনাকে আমাকে সতর্ক সজাগ থাকতে হবে, আপনাকে আমাকে চোখ কান খুলে চলতে হবে। কাগে কান নিয়ে চলে গেছে বলে কাগের দিকে তাকাবার প্রয়োজন নাই, নিজের কানে হাত দিয়ে দেখুন কান আছে না নাই। তাই আজকে সেই সময় এসেছে। আজকে দেখুন সারা রাজ্যে যেখানে বিজেপি হই হই করছে, সাম্প্রদায়িক কথাবার্তা প্রতিনিয়ত বলছে, হিংসা ছড়াচ্ছে। এই কদিন আগে একটা নেতাকে দেখলাম, তিনি আবার বলছেন যে বিরিয়ানি অমুকদের দোকান থেকে কিনবে না, তমুকদের দোকান থেকে কিনবে। মানে বিষটা কোন জায়গায় ছড়ানোর চেষ্টা করছে। বাংলা সম্প্রীতির বাংলা, নজরুলের বাংলা, রবি ঠাকুরের বাংলা, স্বামী বিবেকানন্দের বাংলা, ফুরফুরার পীর আবু বকরের বাংলা, মাতঙ্গিনী হাজরার বাংলা, রাজা রামমোহন রায়ের বাংলা, এই বিভিন্ন মনীষীদের বাংলা। এই বাংলাকে আজকে বিষ ছড়িয়ে দিচ্ছে যারা, তাদের বিরুদ্ধে শাসক দল কোনো মন্তব্য নয়, তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ নয়। সেই একটাই নওশাদ সিদ্দিকী ভাঙড় আইএসএফ এর উপরে টার্গেট কেন করছে আপনাদের ভাবতে হবে। কারণ এরা বিজেমন, এরা আলাদা নয়, এক মুদ্রার এপিট আর ওপিট। সুতরাং এদের কাছ থেকে আমাদেরকে সজাগ থাকতে হবে। এরা যত মিষ্টি মিষ্টি কথা বলুক না কেন, এদেরকে প্রশ্ন করতে হবে, এরা অযুত্তর দিতে পারবে না। প্রশ্ন করতে হবে বিজেপির নিয়ে আসা ওয়াকফ আইন আপনারা কেন মেনে নিলেন, এই উত্তর ওরা দিতে পারবে না। প্রশ্ন করতে হবে ভাঙড়ে রেল লাইন হওয়ার জন্য যে প্রস্তাব এসেছিল কবে বাস্তবায়ন করবে। আপনাদের জেনে রাখা দরকার, এই ঘটক পুকুরের ওপর দিয়ে রেল লাইন হওয়া দরকার, একবার সমীক্ষা চালানো হয়েছিল, তারপরে সেটাকে ঢাকা দিয়ে দিয়েছে, সেটাকে চাপা দিয়ে দিয়েছে। আমাদেরকে ওটা নতুন করে আবার তুলতে হবে। এদেরকে প্রশ্ন করবেন, কিচ্ছু উত্তর দেবে না। ভাঙড়ের মানুষের ভোটটাকে লুট করেছিল গত লোকসভা নির্বাচনে, যদি এখন সার্টিফিকেট তাদের হাতে আছে, বিতর্কে আমার জড়াবার এখন দরকার নেই। যদিও আমি বিতর্ক নয়, বাস্তব কথা বলছি।
পার্লামেন্টে গিয়ে এই যাদবপুর লোকসভার এমপি তিনি বারুইপুরে মেট্রো রেলের জন্য প্রশ্ন তুললেন, মেট্রো রেল এক্সটেন্ড হবে প্রশ্ন তুললেন, কিন্তু ভাঙড়ে ঘটকপুকুরের রেলের কথা একবারও তিনি বললেন না। এটা আপনাদের বুঝতে হবে। যখন মেট্রো রেলের প্রস্তাব দিচ্ছে বারুইপুরে, সাথে সাথে তার লোকসভা কেন্দ্রের একটা বিধানসভা ভাঙড়, সেখানে অলরেডি রেল হওয়ার জন্য শ্রমিক একবার হয়েছিল, জরিপ একবার হয়েছিল, তারপরে সেটা চাপা পড়ে গিয়েছে। নতুন করে পার্লামেন্টে তোলা তার দরকার ছিল কি ছিল না? কিন্তু তিনি তোলেন। এটা আপনাদের বুঝতে হবে। এরা মায়া কান্না কাঁদছে, আপনার প্রকৃত ডেভেলপ হোক এরা আপনার কোনোদিন চাইবে না। আর আমরা আপনাদের বলছি এই পয়েন্টগুলি আমরা ধরিয়ে দিতে চাই। একদিকে শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষ, সুকান্ত মজুমদার, ওই ব্যারাকপুরের এক নেতা আছে, তারা কন্টিনিউ নিয়মিত সাম্প্রদায়িক দাঙ্গা হবে এই ধরনের কথা বলে যাচ্ছে। তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের কোনো পদক্ষেপ দেখতে পাচ্ছি না। নওশাদ সিদ্দিকীর নামে অলরেডি প্রায় 20টা মিথ্যা মামলা লাগিয়ে দেওয়া হলো। আপনাদের ভাবতে হবে কেন নওশাদ সিদ্দিকীকে আটকানো হচ্ছে, কেন নওশাদ সিদ্দিকীকে জাপান দমাবার চেষ্টা হচ্ছে। নওশাদ সিদ্দিকী জাত ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষের অধিকারের কথা বলে, সমাজ গঠনের কথা বলে, শিক্ষার কথা বলে, স্বাস্থ্যের কথা বলে, নারীর ক্ষমতায়নের কথা বলে, বাচ্চাদের হাতে বই পেন তুলে দেবার কথা বলে। এই জন্যই ওদের অসুবিধা হয়ে যাচ্ছে। জল জমি জঙ্গলের অধিকার ফিরিয়ে দেওয়ার কথা বলে, ওয়াকফ সম্পত্তি লুট হতে দেওয়া যাবে না এ কথা বলে, আদিবাসীদের যে সংরক্ষণ কোটায় নন আদিবাসীরা কেন চাকরি করবে এর বিরোধিতা করে, 22% দলিত ভাইদের জন্য যে সংরক্ষণ আছে সঠিকভাবে সে সংরক্ষণ পাচ্ছে না এর বিরুদ্ধে কথা বলে। সেই জন্য নওশাদ সিদ্দিকীকে আটকাতে হবে। আমরা তো প্রশ্ন তুলবো, আমরা প্রশ্ন তুলবো। হার জিতাটা আমাদের কাছে বড় কথা নয়, আমাদের কাছে বড় কথা হচ্ছে শাসককে বলে দেওয়া তোমার জামা কোথায়। উলঙ্গ হয়ে রাজা ঘুরছে, আর এই চাটুকারের দলেরা রাজার মানে জামা কোথায়, পোশাক কোথায় এই প্রশ্ন করার সাহস পাচ্ছে না। এই প্রশ্ন আইএসএফ করছে বলে এদের অসুবিধা হয়ে যাচ্ছে। একবার নয় 100 বার প্রশ্ন করবে রাজাকে যে নিউ টাউনের মতো জায়গায়। আমার আগের পূর্বেকার বক্তা তাপস ব্যানার্জি মহাশয় বললেন যে নিউ টাউনের যে হিটকোট জায়গাতে কোনো ধর্মস্থান তৈরি করা যাবে না, ওই রেজুলেশন নাকি আছে। আমার পূর্বেকার বক্তা বললেন, তাহলে আমরা প্রশ্ন করব যে হিটকোট জায়গাতে কোনো ধর্মস্থান করা যাবে না বলে যদি এই ধরনের রেজুলেশন থাকে, আপনি কিভাবে প্রায় 51 বিঘে জায়গা দিয়ে ওখানে ধর্মস্থান তৈরি করছেন, দুর্গাঙ্গন তৈরি করছেন? এই প্রশ্নটা আমরা তুলছি বলেই অসুবিধা হয়ে যাচ্ছে, নওশাদকে আটকাতে হবে। তবে আপনাদের জানিয়ে দিয়ে যাচ্ছি, আমাদের পার্টি তৈরি হচ্ছে ক্ষমতা দখল লক্ষ্য নয়, সমাজ ব্যবস্থা পরিবর্তনের লক্ষ্যে। কটা এমএলএ হলো, কটা এমপি হলো, কটা মন্ত্রী হলো, এটা আমাদের ফ্যাক্টর নয়। আমাদের বিষয়বস্তু হচ্ছে যে হকটা বলতে হবে, ন্যায়টা বলতে হবে, সত্য কথাটা বলতে হবে। আগামী দিনে মমতা ব্যানার্জির কাছ থেকে জবাব চাওয়া হবে যে নিউ টাউনের যে হিটকোট জায়গাতে কোনো ধর্মস্থান তৈরি করা যায় না, আপনি সেখানে শিল্পের জায়গাতে যেখানে কলকারখানা হওয়া দরকার, কলকারখানা হলে আমার বাংলার ছেলেরা কাজ করবে, বাংলার ছেলেদেরকে উড়িষ্যায় যেতে লাগতো না এবং ওখানে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরে আসতে হতো না। আপনার এখানে কলকারখানা করার দরকার, তার পরিবর্তে আপনি দুর্গাঙ্গন করছেন। আর উল্টো দিকে মসজিদের জায়গা হিটকো জোর করে কেড়ে নিয়ে মসজিদ হতে দিচ্ছে না। এই দ্বিচারিতা আমরা মানবো না, এর জবাব কিন্তু আমরা নেবো। প্রস্তুত আছেন তো নাকি ভাই? আছেন তো নাকি? না ঠান্ডা পড়েছে? অল আউটে নামবো। অল আউট বুঝেন তো? আমি জানিয়ে দিতে চাই, আপনাদের মনে আছে হরগোবিন্দ দাস, চন্দন দাস, 2 জনকে খুন করেছে সমাজ বিরোধীরা মুর্শিদাবাদের শামসেরগঞ্জে। কিন্তু আমার কাছে খবর আছে 13 জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে, কিন্তু 4 জনের মধ্যে একজনও ওই খুনের সাথে যুক্ত নাই। মমতা ব্যানার্জি শুধু হিন্দু ভাইদের কাছে ভালো সাজার জন্য নিরীহ গরিব মুসলমানগুলোকে ধরে তার পুলিশ বাহিনীকে দিয়ে পিটিয়ে ভুল এভিডেন্স তৈরি করে তাদেরকে যাবজ্জীবন দিয়েছে। তাদের পাশে আর কেউ দাঁড়িয়েছে? মুসলমানদের মাসিয়া বড় বড় নেতা কেউ দাঁড়ায়নি। আমি বলে যাই ভাঙড়ের বিধায়ক তাদের প্রত্যেককে ডেকেছে, কথা বলেছি এবং এটাও বলেছি 13 জনের পরিবারের সাথে আমি কথা বলেছি। আপনাদের জানিয়ে রাখি, অল আউট কেন খেলবো বলছি বুঝতে পারছেন না? এলাকায় একটা অশান্তি হলেও আইনের মাধ্যমে আমি বুঝে নেব। কাউকে অন্যায় ভাবে যাবজ্জীবন করবে এটাও আমি মানবো না।
আপনাদের জানিয়ে রেখে যাই, 13 জনের পরিবারকে ডেকেছি, এটা রেকর্ড হচ্ছে, ছাড়বে। আমি এটুকুই বলতে চাই, আমার বক্তব্য শুনে বৃহত্তর হিন্দু সমাজের মানুষেরা বলবে হয়তো হরগোবিন্দ দাস, চন্দন দাসের খুনিদেরকে নওশাদ সিদ্দিকী বাঁচাচ্ছে। একদম নয়। হরগোবিন্দ দাস, চন্দন দাসের যারা প্রকৃত খুনি তাদেরকে শাস্তি দেওয়া হোক, যাবজ্জীবন নয়, তাদেরকে 6 মাসের মধ্যে ফাঁসিতে চড়াক, এ দাবিটা নওশাদ সিদ্দিকী করছে। কিন্তু হরগোবিন্দ দাস, চন্দন দাসের প্রকৃত খুনিদেরকে খুঁজে বার করতে হবে। গরিব, সহজ সরল সাদাসিধে মুসলমানদেরকে ধরে বোকা বানিয়ে তাদেরকে যাবজ্জীবন কারাদণ্ডের ব্যবস্থা এই রাজ্য সরকার করবে। নওশাদ সিদ্দিকী চুপ করে বসে থাকতে পারবে না। ওদেরকে আমি আইনি লড়াই করব ওদের হয়ে। 13 জনকে ডেকেছি, কথা বলেছি, আলোচনা করেছি এবং এখনো বলেছি ওদের কাছে যে আপনাদের মধ্যে থেকে যদি প্রকৃত কারো পরিবার খুনি হয়ে থাকে, এটা মাথায় রাখবেন, সত্য কথা বলুন, না হলে ওই একজনের জন্য আমি 13 জনের হয়ে লড়াই করব। পরে যদি দেখেছি একজন ওই খুনের সাথে যুক্ত, বাঁচার জন্য সে মিথ্যা কথা বলে 13 জনের টিমে ঢুকেছো, আমি যদি জানতে পারি ওই একজন গাদ্দারের মধ্যে ঢুকেছে ভালোদের মধ্যে, তাহলে কিন্তু 13 জনের মামলায় আমি ছেড়ে দেবো, আমি মামলা করব না। এ বার্তাও কিন্তু ওদেরকে আমি দিয়েছি। আমি বাড়িতে ডেকেছিলাম, এটা বলে রাখি, ক্যামেরা হচ্ছে, রেকর্ড করে ছাড়বেন। মমতা ব্যানার্জি তার পুলিশকে দিয়ে নির্মম অত্যাচার করে ওদের বেচারি ওই 13 জন নিরহ মুসলমানকে ফাঁসিয়ে আজকে যাবজ্জীবনের ব্যবস্থা করে দিয়েছে। আপনি অবাক হবেন, এত টুকু বাচ্চাগুলো, এত ছোট্ট বাচ্চা নিয়ে এসেছে। বোনটা তার স্বামী জেলে আছে, কার বাবা জেলে আছে, কে অন্যায়টা করেছে? এই মমতা ব্যানার্জি করেছে। তাদেরকে আমি দেখেছি, কথা বলেছি, আমি আপনাদের জানিয়ে দিতে চাই কেন আমাকে আটকানোর চেষ্টা করছে। ভাবতে হবে আপনাদের। ওর পাশে কেউ দাঁড়িয়েছে ওই 13 জনের পাশে? ওয়াকাফ চোর ফিরাদ হাকিম একটা কথা বলেছে মমতা ব্যানার্জিকে যে ভুল হচ্ছে দিদিমণি, আসল খুনিদেরকে শাস্তি দাও। আসল খুনি হচ্ছে তৃণমূলের নেতারা, আসল খুনি তৃণমূলের নেতারা। তৃণমূলের নেতাদেরকে বাঁচানোর জন্য সহজ সরল নিরহ মুসলমানগুলোকে তুলে নিয়ে গিয়ে তাদেরকে খুনি বানিয়ে দিয়েছে। তবে আইন বিচার ব্যবস্থা আছে, এটা মাথায় রাখবে। আইন বিচার ব্যবস্থার জয় হবে।